This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পানাগড় কাণ্ডে ইতিমধ্যেই বাবলু যাদবকে ধরা হয়েছে এবং বাবলু যাদবকে ইতিমধ্যেই কিন্তু কাকসা থানা থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দুর্গাপুর মহকুমা আদালতে। বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অফিসার গুপ্তা তিনি জানিয়েছিলেন যে তাকে পুলিশি হেফাজতে নিয়ে সম্পূর্ণ বিষয়টি তদন্ত করা হবে, হেফাজতে নিয়ে তাকে তদন্ত করা হবে এমনটাই কিন্তু জানা গিয়েছিল এবং সেই মতো বাবলু যাদবকে কিন্তু ইতিমধ্যেই মহকুমা আদালতে পেশ করা হচ্ছে এবং সেখানে যে তথ্যগুলো উঠে আসছে, অর্থাৎ প্রথমে ইফটিজিং এর কথা বলা হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু রেশারেশির তথ্য সামনে আসে। ঠিক কি কারণে এই এত বড় দুর্ঘটনা ঘটেছিল সেই গোটা বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত হচ্ছে এবং সেখানে বাবলু যাদবের বক্তব্য কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুভাষ দাসের সঙ্গে। সুভাষ, ঠিক কি জানা যাচ্ছে, ইতিমধ্যেই কি তাকে পেশ করা হয়েছে আদালতে? দেখো, আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণ আগে কাকসা থানা থেকে এবং সেখানেই তাকে আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। কিন্তু গতকালকে যেটা দুর্গাপুর আসানসোল ডিসি যেটা জানিয়েছিলেন তাকে পুলিশি হেফাজতে নেওয়া হবে এবং সম্পূর্ণ বিষয়টা তদন্ত করা হবে। কিন্তু এখানে যেহেতু সুতন দাস গাড়িতে থাকা যে দুজন ব্যক্তি ছিল তাদেরকে কিন্তু আমরা দেখেছিলাম আদালতে পাঠানো হয়েছিল এবং তাদের জবানবন্দি নেওয়া হয়েছিল। অতএব সেখানে দাঁড়িয়ে কি জবানবন্দি দিয়েছে সেটার উপরেই কিন্তু সম্পূর্ণ ঘটনাটা দাঁড়িয়ে রয়েছে। আদৌ কি তাকে পুলিশি হেফাজতে দেবে না কি বেল পাবে সেটাও নিয়ে কিন্তু রয়েছে। কিন্তু সম্পূর্ণ বিষয়টা আসলে কি ঘটনা সেটা কিন্তু এর পরবর্তী ক্ষেত্রেই জানা যাবে যে এই চকেটে কি রেসারেসির জন্য এই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। তবে সম্পূর্ণ বিষয়টা এখনো কৌতূহলের মধ্যে রয়েছে, যেহেতু আজকে দুর্গাপুর আদালতে পাঠানো হয়েছে বাবলু যাদবকে। কারণ এই বাবলু যাদব দীর্ঘ 3 দিন ধরে পুলিশ তাকে খুঁজে পাচ্ছিল না, অবশেষে তাকে খুঁজে পেয়েছে এবং তাকে আজকে দুর্গাপুর আদালতে পাঠিয়েছে। এরপরেই জানা যাবে সম্পূর্ণ বিষয়টি কি উঠে আসে। সুভাষ, মৃতা সুতন্দ্রার গাড়িতে যারা ছিলেন সহ অভিযাত্রী তারা কিন্তু বলেছিলেন যে শুধুমাত্র বাবলু যাদব নন, তার সঙ্গে গাড়িতে আরো কয়েকজন চালক ছিলেন। তারা কোথায়, তাদের বিষয়ে কি জানা যাচ্ছে, কেন তারা এখনো পর্যন্ত ধরা পড়লেন না? দেখো, সেইটাই হচ্ছে বিষয়। যেহেতু দুজনকে কিন্তু দুর্গাপুর আদালতে পাঠানো হয়েছিল এবং তাদেরকে কিন্তু গোপন জবানবন্দি দেওয়া হয়েছে এবং সেখানে গোপন জবানবন্দিতে কি দেওয়া হয়েছে সেটা কিন্তু স্পষ্ট হয়নি। কারণ হচ্ছে তারা ওখানে কি বলেছে, কারণ সংবাদ মাধ্যমের কাছে বলেছিলেন যে গাড়িতে আরো কয়েকজন ছিল যারা সেই সাদা গাড়িতে থেকে কটূক্তি করছিল, কিন্তু সেই কটূক্তির কিন্তু বা ইফটিজিং এর কোনো উল্লেখ ছিল না তাদের লিখিত যে অভিযোগ দেওয়া হয়েছিল সেখানে। অপরদিকে পুলিশও কিন্তু বারবার বলছিলেন যে একটা সিসিটিভির ফুটেজ দেখে যে সাদা গাড়িটার পেছনেই নীল গাড়িটা খুব দ্রুত গতিতে ধাওয়া করছিল এবং তারপরেই দুর্ঘটনা ঘটে যায়। তাহলে কি কোথাও একটা রেসারেসির বিষয়ে উঠে আসছে? আর ইফটিজিং এর যেহেতু লিখিতভাবে কোনো অভিযোগ ছিল না, তাহলে কি সত্যিকারে ইফটিজিং এর কোনো বিষয় ছিল না? এবং সেই যে দুজন সুতন্দ্রার গাড়িতে যে দুজন ব্যক্তি গোপন জবানবন্দি দিয়েছে সেখানে কি বলেছে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকে আদালতে ওঠার পর কিন্তু সম্পূর্ণ বিষয়টা জানা যাবে। একেবারেই আমাদের নজর থাকবে সেই বিষয়টিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। সুতরাং কাকসা থানা থেকে দুর্গাপুর মহকুমা আদালতে ধৃত বাবলু যাদব এবং পানাগড় কাণ্ডে ধৃত বাবলুকে আদালতে পেশ এবং রেশারেশি নাকি ইফটিজিং, প্রথমে ইফটিজিং এর তথ্য উঠে আসলেও শেষে কিন্তু পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে যে এটি একটি সাধারণ রেশারেশির ঘটনা এবং সেখানেই এইরকম একটা দুর্ঘটনা এবং সেখানে মৃত্যু হয় সুতেন্দ্র চট্টোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কোন তথ্য আদালতে উঠে আসবে সেই বিষয়টির দিকে কিন্তু এখন তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী।